গ্যাস ক্রোমাটোগ্রাফি পড়া চলতেছিল। তো আমরা মোটামুটি দেখছিলাম গ্যাস ক্রোমাটোগ্রাফি কি, কিভাবে কাজ করে, এবং সেখানে আমরা দুইটাই দেখছিলাম আর কি, টাইপ দেখছিলাম। হ্যাঁ, একটা ছিল হচ্ছে কি বলে এটাকে, যে গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, একটা ছিল গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, তো আজকে আমরা একটু জিনিসগুলো দেখবো। সেই জিনিসগুলো কি কি, যে হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি জিনিসের যে আমাদের এই বলতেছিলাম যে এইগুলো ফ্যাক্টরস গুলো, হ্যাঁ, কি কি ক্ষেত্রে আমাদের ফ্যাক্টর কাজ করে আর কি, বুঝছো? ফ্যাক্টরস বলতে যে আমাদের যে একটা মোবাইল ফেজের মধ্য দিয়ে যে ইটা যাচ্ছে আমাদের, সরি, স্টেশন ফেজের মধ্যে যে মোবাইল ফেজটা পাস করতেছে, তো এখন এই পাস করার ফলে তো এদের মাঝখানে ডিফারেন্স তৈরি হচ্ছে এবং পরবর্তীতে আমরা সেপারেশনটা করতে পারতেছি। তো এই সেপারেশনটা আসলে কোন কোন জিনিসের উপর ভিত্তি করে ঘটবে, বা সেপারেশনের ফ্যাক্টর গুলো কি কি, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা দেখবো। নাম্বার ওয়ান বলতেছে, দেখো ভ্যাপার প্রেসার। হ্যাঁ, ভ্যাপার প্রেসারটা কি, যে হচ্ছে যখন ভ্যাপার প্রেসারের সংজ্ঞা হচ্ছে যখন কোন একটা লিকুইড, হ্যাঁ, তার যে নিকটস্থ যে ব্যাপারটা তৈরি থাকে, তো সেই ব্যাপারের সাথে তার যে ইটা থাকে আর কি, হ্যাঁ, কি অবস্থায় আছে, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ভ্যাপার প্রেসার, বুঝছো? তো ভ্যাপার প্রেসারের ব্যাপারটা হচ্ছে যে হচ্ছে যদি তার অ্যাডজাসেন্ট যে ইয়ার আছে সেখানে ঠিক মতো থাকে, তাহলে ওইরকম জিনিসটা এখানে তৈরি হবে, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে, দ্য লোয়ার দ্য বয়লিং পয়েন্ট ইজ দ্য হায়ার দ্য ভেপার প্রেসার অফ দ্য কম্পাউন্ড অ্যান্ড দ্য শর্টার রিটেনশন টাইম ইউজুয়ালি। বলতেছে যত বয়লিং পয়েন্ট এটার কম হবে, তো আমাদের এটার যে ভেপার প্রেসার এটা তত বাড়বে, কম্পাউন্ডের ভেপার প্রেসারটা বাড়বে, এবং এর রিটেনশন টাইমটাও সাধারণত কমে যাবে, বুঝছো? কেন? ইউজুয়ালি ইজ বিকজ দ্য কম্পাউন্ড উইল স্পেন্ড মোর টাইম ইন দ্য গ্যাস ফেজ। আচ্ছা, যেহেতু তার ভেপার প্রেসার কম, বা তার এখানে যে ইটা কম হচ্ছে আর কি, বয়লিং পয়েন্ট কমে যাচ্ছে, ভেপার প্রেসার বেড়ে যাচ্ছে, এজন্য সে বেশি টাইম থাকবে হচ্ছে ইসের মধ্যে, মানে গ্যাসিয়াস ফেজে। যেহেতু গ্যাসিয়াস ফেজে বেশি টাইম থাকতেছে, যার ফলে সে সহজে তোমার এটা ফেরত আসতে পারবে না, বুঝছো? যার কারণে আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে বেশি টাইম ধরে সে গ্যাসিয়াস ফেজে থাকবে। ওকে, এরপরে দেখো, এরপরে আমাদের কি কি আছে জিনিসটা দেখো। That is one of the main reasons why low boiling point solvents, for example, এখানে কি কি আছে দেখো, ডাইথেল ইথার, তারপর ডাইক্লোরোমিথেন আর ইউজড অ্যাজ সলভেন্টস টু ডিসলভ দ্য স্যাম্পল। তো ঠিক এই জন্যই আমাদের কি করতে হবে, যে যেগুলোর বয়লিং পয়েন্ট কম, তো সেইগুলো সেরকম সলভেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে, যেরকম ডাইথেল ইথার আছে বা ডাইক্লোরোমিথেন, এরকম যে অর্গানিক এগুলো আছে, তো সলভেন্ট গুলো আছে, সেই সলভেন্ট গুলো নিয়ে কাজ করবো। সলভেন্ট গুলো নিয়ে কাজ করলে সুবিধা হচ্ছে কি, যে আমাদের হচ্ছে বয়লিং পয়েন্ট যেহেতু কম, সেহেতু সে গ্যাসিয়াস ফেজে কম টাইম থাকবে আর কি। ঠিক আছে, লো বয়লিং পয়েন্টের মধ্যে কম পয়েন্টে থাকবে এবং এটা ইজিলি পাস করতে পারবে। ঠিক আছে, এবং এই কারণে এইসব সলভেন্ট গুলো ইউজ করা হয় ডিজলভ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, এর পরের ফ্যাক্টরটা দেখো কি বলছে, দ্য পোলারিটি অফ কম্পোনেন্টস ভার্সেস দ্য পোলারিটি অফ স্টেশনারি ফেজ অন কলাম। তো আমরা যে কম্পোনেন্ট বা যে কম্পাউন্ডটাকে এনে আমরা কাজ করতেছি, বা যেটাকে আমরা সেপারেট করতে চাচ্ছি, তো সেটার যে পোলারিটি আছে এবং সাথে সাথে স্টেশনারি ফেজের যে পোলারিটি আছে, কলামের ভিতরে যে স্টেশনারি ফেজটা আছে, তো দুইটার পোলারিটির উপর ডিপেন্ড করে আমাদের এই সেপারেশনটা ঘটবে। ঠিক আছে, if the polarity of the stationary phase and compound are similar, the retention time increases. So যদি আমাদের স্টেশনারি ফেজ এবং আমাদের যে কম্পাউন্ড আছে, দুইটা যদি একই রকম পোলারিটি শো করে বা একই রকম পোলারিটি দেখায়, তো সেক্ষেত্রে আমাদের রিটেনশন টাইমটা বেড়ে যাবে। রিটেনশন টাইম মানে যে সে কত দ্রুত বা কোন সময় সে উপর থেকে নিচে নামতেছে। ঠিক আছে, এটা হচ্ছে বের করে দেখা দেখা হচ্ছে। ঠিক আছে, বিকজ দ্য কম্পাউন্ড ইন্টারাক্টস স্ট্রঙ্গার উইথ দ্য স্টেশনারি ফেজ। কারণ এই সময় কি হবে, আমাদের যে কম্পাউন্ডার থাকবে সেটা হচ্ছে স্টেশনারি ফেজের সাথে অনেক শক্তভাবে, অনেক স্ট্রংলি সে করবে আর কি, হ্যাঁ, ইন্টারাক্ট করবে। অর্থাৎ একই রকম পোলারিটি হলে সে তারা দুইটা পরস্পর অ্যাট্রাক্টেড থাকবে, যার ফলে এরা নিচের দিকে নামতে বা কলম থেকে বের হতে টাইম বেশি লাগবে, ফলে রিটেনশন টাইমটা বেড়ে যাবে, বুঝছো? As a result, polar compounds have long retention times on polar stationary phases and shorter retention times on non-polar columns using the same temperature. অর্থাৎ সেজন্য যখন আমরা পোলার কম্পাউন্ড ইউজ করব পোলার স্টেশনারি ফেজের ক্ষেত্রে, তখন আমাদের রিটেনশন টাইমটা অনেক বেশি হবে বা অনেক বড় হবে।
কিন্তু যখন আমরা নন পোলার কলাম ইউজ করব বা নন পোলার স্টেশনারি ফেজ ইউজ করব, সেক্ষেত্রে আমাদের রিটেনশন টাইমটা কমে যাবে যদি দুইটা একই টেম্পারেচারে করা হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের স্টেশনারি ফেজের উপর ডিপেন্ড করে আমাদের পোলারিটি যেরকম আসতেছে সেরকম ডিপেন্ড করে আমাদের দুই ধরনের আমরা রিটেনশন টাইম পাচ্ছি। যদি আমরা পোলার কম্পাউন্ড ইউজ করি তাহলে পোলার বেশি টাইম লাগবে, আর যদি আমরা নন পোলার ইউজ করি তাহলে কম টাইম লাগবে। অর্থাৎ একই রকম হলে বেশি টাইম, আর যদি ভিন্ন রকম হয় তাহলে কম টাইম লাগবে রিটেনশন টাইম হিসেবে। আরো কিছু ফ্যাক্টরস আছে, সেগুলো ডিটেলস বলা হয় নাই, যেরকম তোমার কলাম টেম্পারেচার। এটা তো বুঝতেছি, যখন দুইটা বিভিন্ন টেম্পারেচারের কলাম আমরা ইউজ করব তখন অবশ্যই দুইটা ভিন্ন রিটেনশন টাইম আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, এই জন্য এটা আসলে ডিরেক্ট মানে কোনো ই নাই, রিলেশনশিপ নাই যে আসলে বাড়ালে কতটুকু বাড়বে বা কমালে কতটুকু কমবে। ঠিক আছে, এরপর ক্যারিয়ার গ্যাস ফ্লো রেট, হ্যাঁ, অর্থাৎ মোবাইল ফেজ যে গ্যাসটা আছে সেটাকে যদি আমরা খুব দ্রুত ফ্লো করি বা তার ফ্লো রেটটাকে ইনক্রিজ করে দেয় তাহলে কিন্তু আমাদের এটা রিটেনশন টাইমটা কমবে, অর্থাৎ খুব দ্রুত কিন্তু এটা সেপারেশনে যাবে। এরপর কলাম লেন্থের একটা ব্যাপার আছে, অনেক সময় অনেক লম্বা কলাম ইউজ করা হয়, যত লম্বা কলাম হবে তার রিটেনশন টাইমটা কিন্তু বাড়বে, কারণ পুরো কলামটা পার হয়ে কিন্তু আমাদের এটা মোবাইল ফেজটা পরবর্তীতে ডিটেক্টরে বা রেকর্ডারে ধরা পড়ে, বুঝছো। এরপর অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল ইনজেক্টেড, এরপর হচ্ছে কতটুকু ম্যাটেরিয়াল বা কতটুকু আমরা স্যাম্পল সেখানে ইনজেক্ট করতেছি তার উপর ডিপেন্ড করে আমরা এখানে এই জিনিসগুলো করতে পারবো। অর্থাৎ খুব বেশি পরিমাণ যদি দিয়ে রাখি তাহলে সেটা কিন্তু মানে পাস করতে বা সেপারেট হতে কিন্তু অনেক সময় লাগবে, আর অল্প পরিমাণ স্যাম্পল দিলে পরে অল্প টাইমে এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। ইনস্ট্রুমেন্টেশন হচ্ছে যে আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে আসলে এই জিনিসটা তৈরি বা কি কি জিনিস আমাদের এখানে লাগবে একটা গ্যাস ক্রোমাটোগ্রাফিতে যদি আমরা কাজ করতে চাই, সে কি কি জিনিস লাগবে সেটা দেখানো হয়েছে। দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের সিলিন্ডার। সিলিন্ডারের মধ্যে আমাদের কি আছে, ক্যারিয়ার গ্যাস আছে। হ্যাঁ, ক্যারিয়ার গ্যাস হচ্ছে, সেটা হচ্ছে আমরা আগে বলছিলাম মোবাইল ফেজ হিসেবে সে কাজ করবে। এর মধ্যে আমাদের স্যাম্পল মিক্স হবে পরবর্তী স্টেজে এসে। এবং এখানে দেখো ক্যারিয়ার গ্যাস ফ্লো কন্ট্রোলার, এখানে একটা প্রেসার গজ বা এরকম কিছু একটা থাকবে, ইনস্ট্রুমেন্ট থাকবে যার কাজ হচ্ছে কত টেম্পারেচারে বা কত ফ্লোর রেটে আমাদের গ্যাসটা এখান থেকে পাস করবে সেটাকে সে কন্ট্রোল করবে। ঠিক আছে, খুব বেশি হলে এটাকে কমায় দেবে বা কম হলে একটু বাড়ায় দেবে, বুঝছো। এরপর হচ্ছে আমাদের এখানে একটা পোর্ট থাকবে, ইনজেকশন পোর্ট বা স্যাম্পল ইনজেক্টর। তো এখানে আমরা বাইরে থেকে স্যাম্পলটাকে এখানে ডিজলভ করে কোন একটা লিকুইডের মাধ্যমে ডিজলভ করে এখানে আমরা পুশ করে দেবো বা ইনজেক্ট করে দেবো। ঠিক আছে, তাহলে কি হলো, গ্যাসের সাথে এটা মিক্সড আপ হয়ে গেল। এরপরে আমরা কি বলছিলাম, কলামটা থাকবে কি কয়েল আকারে। হ্যাঁ, তো এরকম অনেক লম্বা কয়েল সেখানে পেঁচিয়ে ছোট একটা শেপে নিয়ে আসা হবে। তো সেখান দিয়ে এটা হচ্ছে কলাম, এবং কলাম ওভেন, কলামটা থাকবে পুরো একটা কলাম ওভেনের মধ্যে। ওভেনের কাজ কি, ওভেনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার বা নির্দিষ্ট একটা হিট এখানে প্রডিউস করে, এবং যাতে পুরো কলামটা একটা ইউনিফর্ম টেম্পারেচারের মধ্যে থাকে। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের এই এইগুলা আর কি, হ্যাঁ, মোবাইল পেজটা সহ যখন কলাম পার হয়ে সে ডিটেক্টরে যাবে, ডিটেক্টরে গিয়ে সে সিগন্যালে ধরা পড়বে, অর্থাৎ সে একটা রেকর্ডারের মাধ্যমে এটা দেখাবে যে এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে, ডাটা সিগন্যাল দেওয়া হবে। এটা ডিটেক্টরের কাজ হচ্ছে এখানে কোন কোন ধরনের প্রোডাক্ট বা কোন কোন ধরনের কম্পোনেন্ট বের হচ্ছে সেটাকে সে ডিটেক্ট করে এখানে জানায় দেবে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। আমরা রেকর্ডারের মাধ্যমে এটা হচ্ছে ইনপুটটা আউটপুটটা পাবো এখান থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ইনস্ট্রুমেন্ট। গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কি ইনস্ট্রুমেন্ট লাগে, জিনিসটা যদি এক্সামে আসে জাস্ট বর্ণনা দিতে হবে আর কি, শুধু ফিগার না দিয়ে সাথে বর্ণনা কিছু দিবা। বর্ণনাটা দেখো, এখানে বলা আছে ক্যারিয়ার গ্যাস, দ্য ক্যারিয়ার গ্যাস মাস্ট বি কেমিক্যালি ইনার্ট। আগে বলা হয়েছে, কারণ এই গ্যাসের সাথে মোবাইল ফেজ বা এই যে ক্যারিয়ার গ্যাস এর সাথে কিন্তু আমরা স্যাম্পলটাকে মিক্স করব। তো এখন যদি গ্যাসটা ইনা হয়, কি বলে এটাকে, ইনার্ট না হয় বা নিষ্ক্রিয় না হয়, তাহলে কিন্তু সে রিয়েক্ট করবে আমাদের স্যাম্পলের সাথে। ঠিক আছে, commonly used gases include nitrogen, helium, argon and carbon dioxide। হ্যাঁ, কি কি ধরনের গ্যাস ইউজ করা হয় সবচেয়ে বেশি, নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন এবং কার্বন ডাইঅক্সাইড। The carrier gas system also contains a molecular sieve to remove water and other impurities। হচ্ছে ক্যারিয়ার গ্যাস সিস্টেমের মধ্যে একটা আবার থাকবে, মলিকুলার সিভ বা চালনি বা একটা ছাঁকনির মতো থাকবে, যার কাজ হচ্ছে ওয়াটার বা অন্যান্য ইম্পিউরিটি যদি থাকে সেটাকে সে রিমুভ করে দেবে সেখান থেকে আর কি। হ্যাঁ, শুধু পিওর গ্যাসটা যেন সেখান থেকে পাস করতে পারে। এর বলতেছে দেখো, আদার গ্যাস সিলেকশন, ক্যারিয়ার গ্যাস সিলেকশনটা কিসের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আমরা কোন ক্যারিয়ার গ্যাসটা আমরা সিলেক্ট করব মোবাইল ফেজ হিসেবে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে। হুইচ গ্যাস টু ইউজ ইজ ইউজুয়ালি ডিটারমাইন্ড বাই দ্য ডিটেক্টর বিং ইউজড। কোন ধরনের ডিটেক্টর আমরা ইউজ করতেছি তার উপর ডিপেন্ড করে আমরা ক্যারিয়ার গ্যাসটাকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ যে ধরনের ডিটেক্টর যে ধরনের গ্যাসকে সে ডিটেক্ট করতে পারে আমরা সেই ধরনের গ্যাসই ইউজ করে থাকবো। ঠিক আছে,
এরপর দেখো, the carrier is sometimes selected based on the samples matrix. For example, when analyzing a mixture in argon, an argon carrier is preferred. ঠিক আছে, বলতেছে যে অনেক সময় আবার এই ক্যারিয়ার সিলেকশনটা ডিপেন্ড করবে হচ্ছে স্যাম্পল ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা এই স্যাম্পলটা কিসের মধ্যে ডিজলভ করছি। হ্যাঁ, যদি আমরা এটা হচ্ছে একটা আর্গনের মধ্যে মিক্স করে ফেলি বা আর্গন দিয়ে যদি আমরা এটাকে স্যাম্পল বানাই, তাহলে আমাদের অবশ্যই একটা কি করতে হবে, আর্গন ক্যারিয়ার ইউজ করতে হবে। বিকজ দ্য আর্গন ইন দ্য স্যাম্পল ডাজ নট শো আপ অন দ্য ক্রোমাটোগ্রাম, কারণ দুটো যদি সেম হয় তাহলে আর এটা ক্রোমাটোগ্রামে অর্থাৎ আমাদের রেকর্ডারে কোনো ডিটেক্টরের ক্ষেত্রে কোনো ঝামেলা পাকাবে না। সেফটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি ক্যান অলসো ইনফ্লুয়েন্স ক্যারিয়ার গেট সিলেকশন। হ্যাঁ, যে সেফটি অর্থাৎ নিরাপত্তা এবং হচ্ছে সহজলভ্যতা, যে আমরা কোনো একটা জিনিসকে ইউজ করতেছি সেটা কতটুকু সেফ বা কতটুকু আমরা সেটাকে সহজে পাচ্ছি, কস্ট ইফেক্টিভ কিনা, এইসব জিনিসও নির্ভর করবে তোমার ক্যারিয়ার গ্যাস সিলেকশনের জন্য, বুঝছো। যেমন হাইড্রোজেন ইজ ফ্লেমেবল, হাইড্রোজেন যদি ইউজ করি এটা কিন্তু আগুন ধরে যেতে পারে, এটা হচ্ছে রিস্কি হয়ে যাবে। অ্যান্ড হাই পিউরিটি হিলিয়াম ক্যান বি ডিফিকাল্ট টু অবটেইন, আবার তোমার হিলিয়ামকে যদি আমরা নিতে চাই, হিলিয়ামটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট খুঁজে পাওয়া বা পিওর ফর্মে এটাকে পাওয়া, বুঝছো। অ্যাজ এ রেজাল্ট হাইড্রোজেন ইজ বিং সাবস্টিটিউট ফর হিলিয়াম, তো এই জন্য অনেক সময় কি করতে হয়, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে হয় হিলিয়ামের মাধ্যমে, বুঝছো, সেফটি ইস্যুতে। এরপরে দেখো স্যাম্পল ইনজেকশন পোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার গ্যাসের পরে একটা প্লেস ছিল যেখানে হচ্ছে স্যাম্পল ইনজেক্ট করা হতো, যে স্যাম্পলটা কিভাবে যাচ্ছে সেটা হচ্ছে ই করা হতো, চেক করা হতো। For optimum column efficiency, the sample should not be too large and should be introduced onto the column as a plug of vapor. বলতেছে যে কলামের যদি আমরা এফিসিয়েন্সি ঠিক রাখতে চাই, তাহলে স্যাম্পলটাকে খুব বেশি বড় করা যাবে না, হ্যাঁ, খুব বেশি বাড়ানো যাবে না, এবং অবশ্যই এটা কি করতে হবে, কলামের মধ্যে একটা প্লাগ অফ ভেপার অর্থাৎ একটা বাষ্প অর্থাৎ ভেপারের মাধ্যমে এটা প্লাগের মাধ্যমে ইনজেক্ট করতে হবে। The most common injection method is where a micro syringe is used to inject sample through a rubber septum into a flash vaporizer port at the head of the column. সবচেয়ে কমন যে মেথডটা সেটা হচ্ছে কি একটা মাইক্রো সিরিঞ্জ বা খুব ক্ষুদ্র একটা নিডেলের মাধ্যমে এটাকে হচ্ছে স্যাম্পলটাকে ইনজেক্ট করা, এবং সেটা হচ্ছে রাবার সেপ্টামের মাধ্যমে। হ্যাঁ, রাবার সেপ্টামটা কিরকম তোমরা আগে দেখছো যে বিভিন্ন ধরনের ইনজেকশন ভায়াল পাওয়া যায়। হ্যাঁ, তো ইনজেকশন ভায়ালের ব্যাপারটা হচ্ছে যে যে যখন তোমার ইনজেকশন থাকবে, তো ইনজেকশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে কিছু কিছু রাবার সেপ্টাম থাকে, যদি আমরা সেখানে সিরিজ দিয়ে এটাকে করি মানে পার্টসও করি, কিন্তু তারপরে কিন্তু সেটা আবার আগের ফিরে যায় কারণ রিইউজ করার জন্য। তো এখানে এরকম কিছু ইনজেকশন পোর্টে এরকম কিছু রাবার সেপ্টাম দেওয়া থাকে, যেখানে আমরা সিরিঞ্জে ছিদ্র করার পরেও সে আবার আগের ফর্মে ফিরে আসে, বুঝছো। ইনটু ফ্ল্যাশ ভ্যাপারাইজার পোর্ট, এটা হচ্ছে একটা ফ্ল্যাশ ভ্যাপারাইজার, অর্থাৎ যেখানে আমরা খুব দ্রুত এবং এই গ্যাসটাকে আমরা সেখানে পাস করতে পারবো। এট দ্য হেড অফ দ্য কলাম, কলামের মাথায় এটা থাকে। The temperature of the sample port is usually about 50 degree centigrade higher than the boiling point of the least volatile component of the sample. তো বলতেছে যে টেম্পারেচারটা আমরা স্যাম্পল পোর্টের যে আছে সেটা আসলে অনেক বেশি, মানে বেশি থাকে, 50 ডিগ্রি চেয়ে বেশি থাকে। কিসের চেয়ে, তোমার আমাদের যে ভোলাটাইল কম্পোনেন্টের বয়লিং পয়েন্ট আছে তার চেয়ে বেশি হচ্ছে 50 ডিগ্রির চেয়ে বেশি দেওয়া থাকে। কেন? কারণ হচ্ছে আমাদের ভোলাটাইল কম্পোনেন্টটার যদি 50 ডিগ্রি বেশি থাকে তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে, গ্যাসের স্টেটে চলে আসবে, বুঝছো। তো এইভাবে আমাদের হচ্ছে স্যাম্পলটা কি হবে, আমাদের মানে ভ্যাপারাইজড হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমাদের এ পর্যন্ত থাক, নেক্সট একটা ক্লাস হলেই আমাদের এটা শেষ হয়ে যাবে। তো এটা তোমাদের মিডের জন্য থাকবে, ঠিক আছে। কলাম টেম্পারেচার, আচ্ছা, স্যাম্পল ইনজেকশন বোর্ড, ঠিক আছে, ওকে।